আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছিল রিধি। হঠাৎই ঘাড় ফেরাতেই তার বুকের ভেতরটা এক ঝটকায় থমকে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আছড়ে পড়েছে। দরজা ফ্রেমে কেসে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। পরনে সাদা শার্টের বোতাম অগোছালো, আর চোখ দুটো যেন এক মাতাল আচ্ছন্নতা, যা রিধি চেনা সৌহার্দ্যের সাথে একেবারেই মেলে না। সে যে এই অসময়ে বিনা নোটিসে বাড়ি ফিরে আসবে, রিধি তার দুঃস্বপ্ন ভাবেনি। সৌহার্দ্য স্থির তীক্ষ্ণ দৃষ্টি রিধির অগোছালো শাড়ি আর চুইয়ে পড়া ভেজা চুলের উপর এসে আটকে গেল। ঘরের পাতা যেন ভারী হয়ে এলো, নিঃশ্বাস নেওয়া দায়। রিধি লজ্জা আর তীব্র এক অজানা আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে তলেটা কখন যে খসে পড়ে গেল টেরই পেল না। সৌহার্দ্য টলমলে পায়ে রিধির দিকে এগিয়ে এলো, যেন কোনো অদৃশ্য মায়ায় সে আচ্ছন্ন। রিধি একেবারে গা ঘেঁষে থামল সে। দুজনের মাঝে এখন বাতাসের সরু জায়গাটুকু অবশিষ্ট নেই। তার সেই অস্বাভাবিক ঘোর লাগা দৃষ্টির সামনে রিধির শরীর থরথর করে কাঁপছে। ভয় দম বন্ধ হয়ে আসছে রিধির। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। রিধি এক পা পিছিয়ে যেতে সৌহার্দ্য বিদ্যুৎ বিদ্যুৎ তার কোমরে হাত জড়িয়ে কাছে টেনে নিল। সৌহার্দ্যের উত্তপ্ত নিঃশ্বাস যখন রিধির ভেজা চুলের মাঝে মিলিয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে তার পকেটে ফোনের আর্তনাদ করে বেঁচে উঠল। বিরক্তিতে সৌহার্দ্যের মুখমণ্ডল কুঁচকে গেল। সে রিধিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে সুজনের নামটা ভেসে উঠতে তার বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। স্ক্রিনে কিছু একটা টাইপ করে সে ফোনটা বিছানার উপর অবজ্ঞায় ছুঁড়ে মারল, আর তার দৃষ্টি আবার গিয়ে পড়ল রিধির উপর। সৌহার্দ্যর বাঁধন থেকে মুক্তি পেয়ে রিধি যেন প্রাণ ফিরে পেল, আর তার দৃষ্টি আবারও গিয়ে পড়ল রিধির উপর। সৌহার্দ্যের বাঁধন থেকে মুক্তি পেয়ে রিধি যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ডের সেই প্রচণ্ড থুকথুকানি এখনো কমেনি। সারা শরীর কাঁপছে থরথর করে। কোনো মতে কাপা হাতে মেঝে থেকে তোয়ালিটা কুড়িয়ে সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে ভেসে এলো সুহাদের গমগমে কণ্ঠস্বর। কি পড়েছো ওটা? খুলে ফেলো, ভীষণ রকমের বাজে লাগছে। সুহার্দ নির্লজ্জ ইঙ্গিত কানে আসতে রিধির মনে পড়ল সকালের কথা। ক্ষোভ আর অভিমানে রিধির কণ্ঠস্বর কেঁপে উঠল, তিত্তির মেজাজে পড়ল। আপনাকে দেখতে হবে না, আপনার জন্য পড়িনি আমি অসভ্য লোক। সুহার্দ শিকারী বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে রিধিকে আপাতমস্তক নিরীক্ষণ করল। ঠোঁটের কোণে একটি কুটিল হাসি ফুটিয়ে এসে এগিয়ে এসে বলল, তাই বুঝে? তাহলে আমার রুমে এসে এমন অগোছালো শাড়িতে উন্মুক্ত বেড দেখিয়ে আমাকে সিরিয়াস করার মানে কি? নিজের দিকে তাকাতে রিধি শিউরে উঠল। শাড়িটা বেশ খানিকটা সরে গিয়ে পেটের খানিকটা অংশ বেরিয়ে আছে। লজ্জায় রিধির মুখটা মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। দ্রুত শাড়িটা টেনে নিজেকে ঢেকে নিয়ে রাগে চেঁচিয়ে বলল, অসভ্য লুচ্চা, ডাক্তার আপনার নজর এত নোংরা, ছি। শরৎ এক পা এগিয়ে এসে বাঁকা চোখে তাকালো। তাই নাকি? তুমি সিরিয়াস করলে দোষ নেই, আর আমি তাকালেই যত দোষ। রিধি তাতে দর চেপে জ্বলন্ত চোখে তাকালো। আমার আর খেয়ে কাজ নেই যে তোমার মতো একটা খাটাইশ মানুষকে সিডিউস করবো, লোকের অভাব। কথাটা শেষ হওয়ার আগে সুহার্দ ক্ষিপ্ত বাঘের মতন রিধির উপর ঝাঁপিয়ে পড়লো। শক্ত হাতে রিধির চোয়াল চেপে ধরে তার রক্তবন্ধ চোখ রিধির চোখের উপর স্থির করলো। হিসি পড়ল। এক ঝটকা রিধিকে ছেড়ে দিয়ে এসে গর্জে উঠল। চোখের সামনে থেকে দূর হ। সহজে লোহার মতো শক্ত থাপায় রিধির মুখটা ব্যথা চঞ্চন করছে। শ্যামলা ত্বক যেন নীল ছাপ বসে গেছে, কিন্তু ব্যথার চেয়েও বেশি আঘাত লেগেছে তার আত্মসম্মানে। কান্নায় রুদ্ধ কণ্ঠে রিধি ফুঁসে উঠল, আপনি তো আমায় স্ত্রী হিসেবে মানেন না, ভালোবাসেন না, তাহলে আমার উপর অধিকার কেন দেখাচ্ছেন? আমার যা খুশি আমি তাই করবো, আপনি বলার কে? অসভ্য বেয়াদব লোক। তোর দ্বার এর চেয়ে ভালো কি বা আশা করা যায়? চরিত্রহীন লম্পট বাবার মেয়ে তো, রক্ত তো ওসবই থাকবে। সোয়াদ একটা তচ্ছিলে হাসি হাসলো, হেসে বলল। সোয়াদের কথাগুলো যেন হৃদয়ের বুকে তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ পাথরের মতো মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে যা খুশি বলুক, বলছে বলুক না, হৃদি সহ্য করে নিত, কিন্তু তার বাবাকে নিয়ে নোংরা মন্তব্য, তার বাবা যিনি ছিলেন একজন দেবতুল্য মানুষ, তাকে এমন অপমান। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারলই না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বরে আক্রোশে সৌহার্দ্যের দিকে তেড়ে গিয়ে আর্তনাদ করে বলল, চুপ করুন, সবাইকে নিজের মতো ছোট লোক ভাবেন কেন আপনি? আপনি কোন সাহসে আমার পাপাকে নিয়ে এসব বলেন? ওনার মতো ভালো মানুষ আর একটাও হয় না, আর আপনি কি না? হৃদয় আর কিছু বলতে পারলই না। তার আগে সৌহার্দ্য ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলে হিংস্র চিৎকারে গর্জে উঠছে, বলল, I say, get out from my room and my life. Out.
রীতির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। এতদিন সৌহার্দ্যের প্রতি যে ভালোবাসা তিলে তিলে জমা ছিল তা যেন এখন তৃপ্ত ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। নিজের অস্তিত্বের প্রতি তীব্র আজ ঘৃণা হচ্ছে তার। এই মানুষটার এত অবহেলা, এত অপমান সহ্য করেও সে কেন তার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়ায়? আজ সৌহার্দ্যের বিষাক্ত মন্তব্যে তার মৃত বাবার আত্মা পর্যন্ত রক্তাক্ত হলো। রিধি আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালোই না। তীব্র কান্নায় বুক ভাসে। সৌহার্দ্য রুম থেকে বেরিয়ে করিডোরে দৌড়ে পালানোর সময় হঠাৎ করেই মুখোমুখি হলো শাহেদা চৌধুরীর। শাহেদা চৌধুরী উদ্বিগ্ন হয়ে কিছু জিজ্ঞেস করতে চেয়েছেন, কিন্তু রীতি কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে সামলে নিজের রুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। শাহেদা চৌধুরী পিছু পিছু দরজায় মৃদু করাঘাত করতে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতে তিনি রীতিকে কান্নায় ভেঙে পড়তে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, কি হয়েছে মা? আম্মুকে বলতো, বাবু কি আবার তোর সাথে খারাপ আচরণ করেছে? রীতি যেন এতক্ষণ একটি আশ্রয় অপেক্ষায় ছিল। শাহেদা চৌধুরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। অঝরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আপনার ছেলে ভীষণ খারাপ। উনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাও মেনে নিই। কিন্তু আজও আমার পাপ্পাকে নিয়ে কি সব জঘন্য কথা বললো। আপনি তো জানেন না আমার পাপ্পা মানুষ হিসেবে কতটা মহান ছিলেন। কেন উনি এমন বললেন? রীতির কথা শুনে শাহেদা চৌধুরী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দীর্ঘদিনের পুরনো কোনো এক স্মৃতির ধুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত নিজেকে সংযত করে নিলেন। রীতি ভেজা চুলে আদুরে হাত বুলিয়ে দিয়ে ধীর অথচ শান্ত কণ্ঠে বললেন, শান্ত হো মা, বাবুটা এমনই। রাগের মাথায় ওর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও কি বলে ফেলেছে তার কোনো মানে নেই। তুই প্লিজ ওসব মনে করিস না। আমি ওকে আজ অবশ্যই বোকা দেব। শাহেদা চৌধুরী সেই শীতল ও আশ্বাসের স্পর্শে রীতির কান্নার তোপ ধীরে ধীরে কমে এলো। কখন যে ক্লান্তি, কান্নার আর সবকিছুর অবসাদে রীতির চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো সে নিজেও টের পেলই না। রীতিকে শান্তভাবে বালিশে শুইয়ে দিয়ে শাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। রীতির কপালে শেষবারের মতো আলতো করে হাত বুলিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন ছেলের রুমের উদ্দেশ্যে। সৌহার্দ্যের ঘরের ভেতরটা তখন এক রণক্ষেত্র। রীতি বেরিয়ে যাওয়ার পরপর রাগের মাথায় সে যা পেয়েছে তাতে আছাড় মেরেছে। ভেঙে মেঝে জুড়ে কাচের টুকরো আর ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে শাহেদা চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। রুমের এই ভয়াবহ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। সোফার উপর সৌহার্দ্য স্থির হয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মায়ের উপস্থিতি টের পেয়ে সে চোখের পাতা খুলল না, বরং এক অদৃশ্য দেয়ালে নিজেকে আড়াল করে নিল। শাহেদা চৌধুরী ছেলের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত গম্ভীর গলায় বললেন, এ বাড়ির অনেকেরই অনেক কিছুই দেখেছি, অনেক কিছু সহ্য করে চুপ করেও থেকেছি। তোর এই অবহেলার কথা জেনেও মেয়েটাকে কষ্ট পেতে দেখেছি, তবুও মুখ খুলিনি। কিন্তু আজ তুই সব সীমা ছাড়িয়ে গেলি সৌহার্দ্য। কি করে পারলি তুই আকরাম ভাইকে? মায়ের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্যর ক্ষিপ্ত চিৎকার ঘরে প্রতিধ্বনিত হল। একদম নাটক করবেন আমার সাথে আম্মু। তুমি জানো আমি আকরাম আঙ্কেলকে নিয়ে কিছু বলিনি। আমি শুধু ওই রক্ত, যার রক্ত সে, তার কথা বলছি, তোমার বোন। সৌহার্দ্য কথা থামিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে, রাগের মাথা নিজের ভেতর আগ্নেয়গিরি সামলাতে হিমশিম খাচ্ছে সে। রিধির চোখের জল আর তার আর্তনাদের মুহূর্তের জন্য তার হৃদয়ে একতলা অপরাধ বোধ তৈরি করলো যে তাকে শান্ত হতে দিচ্ছে না। শাহেদা চৌধুরী একটা করুণ তার ছেলের হাসি হাসলেন। এটা কি কারণ? এই কি তোর সমস্ত তিক্ততা আর অবহেলার উৎস? একজনের দোষের বোঝা তুই কেন হৃদির উপর চাপাচ্ছিস সৌহার্দ্য? সৌহার্দ্য চোখ না খুলেও খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল, নো, I don't judge one person because of another person's faults. শাহেদা চৌধুরী আর চোখে তাকিয়ে বলল, তাহলে ওর সাথে এমন আচরণের কারণ কি? ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। সৌহার্দ্য ঠোঁটে যেন সিলগালা করা, কোনো শব্দই বেরিয়ে আসছে না তার মুখ থেকে। শাহেদা চৌধুরী বুঝলেন এই ছেলে যখন জেদের বসে মুখ বন্ধ করে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে দিয়ে কথা বলাতে পারবে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর সৌহার্দ্য দীর্ঘ একটা শ্বাস ফেলে আবারও চোখ বুজে পিড়পিড় করে পড়ল, I don't trust her.
ব্লাড উইল অলওয়েজ শো ইটস ট্রু নেচার। দুপুর গড়িয়ে বিকেল, হৃদির ঘুম ভাঙলো একটা শূন্যতা নিয়ে। দীর্ঘ সময় কান্নার ফলে ফুলে ওঠা চোখ দুটো কোনো মতে মেলে তুলল সে। পেটে কিচ্ছু পড়েনি, খিদেও মরে গেছে অনেক আগে। ক্লান্ত শরীরটাকে চেনে আলমারি থেকে একটা পোশাক বের করে শাড়িটা বদলে নিল সে। ধীর পায়ে এগিয়ে গেল সায়দা চৌধুরী ঘরের দিকে। দরজার কাছে গিয়ে দেখলো সায়দা চৌধুরী ফোনে ব্যস্ত। মৃদু স্বরে কিছুটা ইতস্তত পায় বৃথি ডাকল। আসতে পারি আম্মু? রীতির গলার স্বর শুনে সায়দা চৌধুরী ফোনটা রেখে দ্রুত এগিয়ে এলেন। রীতির ফোলা চোখ আর মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়ের মুখটা তিনি নিজের দু হাতের আজলায় নিয়ে আদুরে কিন্তু ব্যথিত স্বরে বললেন, কি অবস্থা করেছিস নিজের? আয় কিছু খেয়ে নে। হৃদি ম্লান হাসল। সায়দা চৌধুরীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, না আম্মু, একদম খিদে নেই। আমি এখন চলে যাচ্ছি, প্লিজ আমায় যেতে দাও। সায়দা চৌধুরী দীর্ঘশ্বাস পেলেন। কিসের জন্য আটকে রাখবে মেয়েটাকে? অনেক চেষ্টা করলো তো, লাভ কি হলো? উনি চোখের পানি মুছে বললেন, ঠিক আছে, আর আটকাবো না তোকে। চলে যা। এমন মানুষের জীবনে থাকার কোনো মানে হয় না যে তোর প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। হৃদি কোনো কথা বলল না। সায়দা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে। হৃদি চলে যেতে সায়দা চৌধুরী দ্রুত হাতে ফোনটা তুলে নিলেন। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওই পাশ থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। বলো ফুপুমণি। সায়দা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, কথায় আছো এখন আমার এমপি আব্বা? ওপাশে মানুষের চওড়া হাসি হেসে উত্তর দিল। আই এম অন মাই ওয়ে ফুপুমণি। সায়দা চৌধুরীর মুখটা মুহূর্তে মলিন হয়ে এলো। বিষণ্ণ গলায় বললেন, আমার মেয়েটা চলে গেল, রাখতে পারলাম না ওকে। আমি ওর দায়িত্বটা তোকে দিতে চাই। তোর দাদার মতো মুখ ফিরিয়ে নিস না বাপ আমার। ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেলই না। সেই দীর্ঘ নীরবতা দেখে সায়দা চৌধুরী অস্থির হয়ে উঠলেন। কি হলো, কিছু বলছিস না যে? ওপাশের লোকটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে শুধু বলল, ডোন্ট প্যানিক, আমি দেখছি। বলেই লাইনটা কেটে দিল। এদিকে শহরের ভিড়ে নিজের অস্তিত্ব ভুলে দিক শূন্য হয়ে হাঁটছে রীতি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুর হুঁশ নেই তার। হঠাৎ এক জোরালো ধাক্কা একটা চকচকে মার্সিডিজ এসে থামলো তার সামনে। গাড়ির গতি কম থাকে রীতি খুব একটা আঘাত পায়নি, কিন্তু ধক করে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। ঝেড়ে উঠে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো এক দীর্ঘদেহী সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন কোনো রাজপুত্রের অবয়ব। রীতি চোখ তুলে তাকাতে লোকটা গম্ভীর অথচ সম্মোহিনী কণ্ঠে বলে উঠল, টপকানোর জন্য কোথাও পাওনি? নাকি সরাসরি এমপি ফারিস খন্দকারের গাড়ির সামনে আছাড় খেতে হলো মেয়ে? ফারিসের গম্ভীরা কণ্ঠস্বর বাতাসের স্তব্ধতা চিরে রিধির কানে আসতে তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। কয়েক মুহূর্তের জন্য সে দিশেহারা হয়ে পড়ল। কোথায় দাঁড়িয়ে আছে, কি ঘটছে, সবটা যেন ঝাপসা। ফারিসের চোখে মুখে বিরক্তির চেয়ে এক অদ্ভুত গভীর কৌতূহল। সে রিধির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাতের ঘড়িটা দেখল, তারপর গম্ভীর গলায় শীতল স্বরে পড়ল, মেয়ে ফাঁসানোর জন্য কাউকে খুঁজে পেলে না বুঝি? এমপি ফারিস খন্দকারকে পেতে হলো। নাম কি তোমার? রিধির মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপরে এই লোকটির নাটকীয়তা যেন বারুদে আগুন হয়ে জ্বলেই উঠল। রিধি বিরক্তিতে নাক মুখ কুচকে ছাঁচালো গলায় বলল, ভাই, আমার নাম দাম দিয়ে আপনার কাজ নেই, দয়া করে রাস্তা ছাড়েন। রিধি স্পষ্ট উত্তর শুনে ফারিস অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, এই মেয়ে, মুখে মুখে তর্ক করছো। আমি কে সেটা জানো তুমি? রিধি এবার ধরছে শেষ সীমানায় নিজের রাগ আর বিরক্তি নিয়ে। সে তীক্ষ্ণ গলায় বলল, আপনি রাজা মহারাজা যেই হন না কেন, সেটা জেনে আমার কাজ নেই। দয়া করে হাবলার মতো দাঁড়িয়ে না থেকে আমার যেতে দিন। ফারিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটির সামনে বড় বড় নেতারা ভয় তটস্থ থাকে, সেই মানুষের সামনে এমন অবলীলায় তর্ক করার সাহস এই পুচকে মেয়েছি পেল কোথায়? ফারিস গলা খাকারি দিয়ে নিজের দাপট বজায় রেখে বলল, ভয় করছে না তোমার? এমপি ফারিস খন্দকারের সাথে মুখে মুখে তর্ক করছো? নিজের জ্বালাতে রিধি তখন অস্থির। তার উপর ফারিস পথ আগলে দাঁড়িয়ে থাকায় সে রাগে বিরক্তিতে ছনছনিয়ে উঠে বলল, তো আপনি এমপি, আমি কি করব? গিয়ে জনগণের সেবা করুন না ভাই। আপনি মনে হয় রাস্তাঘাটে মেয়েদের সেবা বেশি করেন। এই জন্যই রাস্তার অবস্থা এমন খারাপ। ওই যে দেখুন, রাস্তা ভেঙে আছে, আমায় বিরক্ত না করে ওটা ঠিক করান আপনি। হৃদের তীক্ষ্ণ খোঁচায় ফারিস যেন এক মুহূর্তের জন্য থমথমে খেয়ে গেল। সে মনে মনে বিড়বিড় করে উঠল,
এ তো আস্ত একটা ধানি লঙ্কা। তারপর বাড়িটা পাথরের মতন শক্ত রেখে বললাম, গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। এই ভর সন্ধ্যায় একা যাওয়া ঠিক হবে না। রীতি এবার কিছুটা শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম। ধন্যবাদ ভাইয়া, আমি যেতে পারবো, আপনার আমায় নিয়ে ভাবতে হবে না। বলেই সে পাশ কাটিয়ে যেতে নিলে ফারিস গম্ভীর কণ্ঠে পিছু ডাকলো। এই মেয়ে, আমি কি তোমার মায়ের পেট থেকে জন্মেছি? এমন ভাই ভাই করছো কেন? রীতি পিছু ফিরে তাকালো, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে তিক্ত স্বরে বললাম, এক অসভ্যের জ্বালায় জীবন তছনছ হয়ে গেছে, আরেকটা আসছে নাটক করতে। বেয়াদব বলা কতগুলা। বলে আর এক মুহূর্ত দেরি না করে সামনে থামানো রিস্কাটিতে উঠে পড়ল। রীতি চলে যাওয়ার পর ফারিস সেখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখনও রিস্কাটার দিকে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সে হালকা হেসে নিজের মনে ফিরফির করল। তেজ ভালোই আছে, পারফেক্ট ফর হিম। বলেই সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত 8টার ঘড়িতে যখন কাঁটাটা স্থির হলো, ত্রিদি তখন একা ছাদের এক কোণে বসে আকাশের বিশালতার দিকে তাকিয়ে। চারিপাশে নিস্তব্ধতা যেন আজ বিষাদের রূপ নিয়ে তাকে ঘিরে ধরেছে। নিজেকে আজ বড় বেশি একা, বড় বেশি মূল্যহীন মনে হচ্ছে। পরিবার, বাবা মা, ভাই বোন, যাদের ছায়ায় মানুষ পরম নিশ্চিন্তে বাঁচে, তাদের শূন্যতা আজ রীতির বুকের ভেতরটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। অবহেলা আর অনাদরে একজন মানুষ কতটা নড়বড়ে হয়ে যেতে পারে, রীতি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ করে এই সপ্তদশীর গন্ধে ভারী হয়ে আসা বাতাসে রীতি যেন নিজের অজান্তে চোখের পানি মুছে নিল। ঠোঁট কামড়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল, আপনার জীবনে আমি যেহেতু এত গুরুত্বহীন থাকলাম না আর এই জীবনে আপনার। ডাক্তার সৌহার্দ্য চৌধুরী, একটা সময় আসবে যখন আপনি চাইলেও আমাকে আর পাবেন না। আপনি আমায় খুব সস্তাভাবে নিয়েছেন, তাই না? আপনার এই অবহেলাগুলোই আজ আমার পৃথিবীটা বিষিয়ে দিল। দীর্ঘ একটা শ্বাস ফেলে রীতি যখন অতীতের স্মৃতিতে ডুব দিতে চাচ্ছিল, তখনই পাশে কারো ছায়া অনুভব করলো। ঘাড় ফিরে দেখলো সাহাবীর দাঁড়িয়ে আছে, শান্ত অথচ গভীর দৃষ্টিতে। সাহাবীর বেশ কিছুক্ষণ রীতিকে দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে নিজের হাতটা রীতির মাথায় রাখলো, মায়া ভরা স্বরে বলল, কাঁদছে কেন আমার পাখিটা? ভাইয়াকে বলবি? রিধি দ্রুত নিজের চোখের পানি আড়াল করে সাহাবীর দিকে তাকিয়ে একটা মলিন হাসি হাসার চেষ্টা করলো। কণ্ঠটাকে যতটা সম্ভব পরিষ্কার স্বাভাবিক রেখেই বলল, কই কাছি না তো, চোখে কিছু একটা পড়েছিল তাই হয়তো। বলেই সে মাথা নিচু করে অন্যদিকে মুখ ফিরে নিল। সাহাবীর রীতির প্রতিটি অভিব্যক্তি খুঁচিয়ে খুঁচিয়ে দেখল। তার শান্ত অথচ ধারালো কণ্ঠস্বর রাতের বাতাসে ভেসে এলো। একটা কথা সত্যি করে বলতো, সৌহার্দ্যকে ভালোবাসিস? সত্যিই কি ওর সাথে থাকতে চাস? আমাকে বল হৃদি, তুই যেমনটা চাইবি ঠিক সেইটাই হবে। ভাই কথা দিলাম তোকে। হৃদির সব বাত ভেঙে গেল। নিজের আবেগ আর ধরে রাখতে পারলই না সে। উহু করে কাঁদতে শুরু করলো। সাহাবীরের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, না ভাইয়া, আমি ওনাকে আর চাই না। যে পুরো শুধু কষ্টই দিয়ে গেল, তাকে পাওয়ার জন্য কেন আমি নিজের আত্মসম্মান বিসর্জন দেব? থাকুক না সে তার মতো। সাবির নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পরম মমতায় রিজির চোখের পানি মুছে দিল। সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না আমার কলিজা, ওকে তোর প্রতি ফোঁটা চোখের পানির মূল্য দিতে হবে। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করছি। নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে কষ্ট পেতে দেব না। রিধি এক চিলতে ম্লান হাসি উপহার দিল ভাইকে। সাহাবীর আকাশের দিকে তাকিয়ে একটা গম্ভীর দার্শনিকতা নিয়ে বলল, আমরা ততক্ষণ মানুষের গুরুত্ব বুঝি না যতক্ষণ সে আমাদের পিছু পিছু ঘুরে। যখন বুঝতে পারি সে কতটা দামি, ততক্ষণে সে হারিয়ে যায়। এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। তারপর রীতির দিকে তাকিয়ে কিছুটা শাসনের ভঙ্গিতে বলল, এখন সোজা নিচে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বি। পরীক্ষা সামনে। ডাক্তারি পড়া কি অত সহজ? শরীর খারাপ করলে চলবে না। রিধি আর কিছু বললই না, শুধু মাথা নিয়ে সম্মতি যেন ছাদ থেকে নেমে যাওয়ার সময় তার পা দুটো যেন কিছুটা হালকা মনে হলো। রিধি চলে যাওয়ার পর সাহাবীর শূন্যতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বিড়বিড় করে বলল, মিস্টার আকরাম খান, জানি না আমি ওকে শেষ পর্যন্ত কতটা আগলে রাখতে পারবো আমার এই নরকের জীবনে। তবে আপনার শেষ স্মৃতি হিসাবে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে পৃথিবীর কোনো কষ্ট ওকে ছুঁতে না পারে। সকালে মিষ্টি রোদ জানালার পর্দা সরিয়ে আলতো করে রীতির মুখে এসে পড়ল। আলোর ঝিলিক আর রোদের উত্তাপে ঘুম ভাঙল তার। চোখ মেলতেই এক গ্লাস ক্লান্তি আর বিরক্তি নিয়ে তাকে যখন ঘিরে ধরলো। রাতে মোবাইলটা চার্জ দেওয়া হয়নি, তাই সে
সেটি এখন মৃতপ্রায়। আলসেমি ছেড়ে উঠছে মোবাইলটা চার্জে বসিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বইপত্রের উপর চোখ বোলালো। ও মন বসলোও না। এর মধ্যেই মোবাইলটা চালু হতে স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত কিন্তু নামহীন নম্বর থেকে আসা কয়েকটি মেসেজ। প্রথমে শুধু কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর নিচে লেখা। হৃদির মেজাজ মুহূর্তেই সপ্তমে চড়িয়ে বসল। বিরক্তির চোটে শিকুচকে গেল তার। কি অদ্ভুত মানুষ, একটা মেসেজ দিয়ে হাওয়া হয়ে যায় আর রিপ্লাই দিলেও তা আসে ঘন্টার পর ঘন্টা পর। সে কোনো উত্তর না দিয়েই ফোনটার দিকে তাকে বিড়বিড় করে গালি দিল। আমার জীবনে সব আওড়া জাওড়া আর পাগলগুলোরই কে আনাগোনা, শান্তি নেই এক মুহূর্ত। নিজের সাজানো মেজাজটা কোনো মতে চেপে রিধি কলেজের জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। খাবার টেবিলে সবাই তখন ব্যস্ত। রিধিকে বিষণ্ণ মুখে ঢুকতে দেখে শাহান দুষ্টুমি স্বরে বলল, কিরে সকাল সকাল এমন দেবদাসিনী সেজে আছিস কেন? রিধি শাহানের দিকে ফিরেও তাকালো না, বরং তার পিছে হালকা একটা চাপড় মেরে বিরক্তি সুরে বলল, আজব তো, বিরক্ত না করে চুপচাপ খাতো ভাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। খাবার শেষ করে রিধি যখন দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি, তখনই সাবিরের গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিয়ে বলল। বাইরে একটু ওয়েট কর, আমি আসছি। রিধি যেন থেমে গেল। তার চঞ্চল মনটা মুহূর্তের জন্য স্থির হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় জানিয়ে বেরিয়ে গেল। সাবির রিধিকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যেতে রিধি দ্রুত পায়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকেই দেখলো বারান্দার এক কোণে সুমি আর পৃথা দাঁড়িয়ে আছে। তবে সুমির মুখের দিকে তাকে রিধি থমকে গেল। ওভাবেই ঝুলে থাকা বিষণ্ণ মুখখানা ওর বুকের ভেতর চিনচিন করে উঠল। চিন্তিত হয়ে রিধি সুমির দিকে কাছে এগিয়ে গিয়ে আলতো করে কাঁধে হাত রাখলো, বলল, কি হয়েছে রে তোর? এভাবে পেঁচা মুখ বানিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? সুমি কোনো কথাই বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে এলো। পাশে থাকা পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশা গলায় বলল, ওর বিয়ে হয়ে গেছে রিদি। বেচারি কত স্বপ্ন দেখেছিল নিজে পছন্দ করে জীবনসঙ্গী বেছে নেবে, আর এখন দেখ আঙ্কেল আন্টি কোথাকার কোন হতচ্ছাড়া এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। পৃথা আর কথা শুনে রিধির মনে হলো ওর নিজের বুকের ভেতরটাও যেন এক অদ্ভুত বেদনায় ভারী হয়ে এলো। সে সুমির পাশে দাঁড়িয়ে সান্ত্বনার স্বরে বললাম, মন খারাপ করিস না তো, এখনো তো বিয়ে হয়নি, কথা বলে দেখ না। আঙ্কেল আন্টিকে বললেই তো হয় যে তুই ছেলেটাকে আগে একটু দেখতে চাস। সুমি এবার বিরক্তি নিয়ে আর অসহায়তার মিশ্রণে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই বলেছি রে, কিন্তু লাভ কি? আপুর ছোটবেলার এক বন্ধুর ছেলেকে কথা দিয়ে ফেলেছেন। এখন ছেলে যেমনই হোক আমাকেই মানতে হবে, আমার ইচ্ছের কোনো দামই নেই। রিধি এক মুহূর্ত চুপ করে রইল। সুমির এই অসহায়তে তার নিজের জীবনের তিক্ততা যেন আবার নতুন করে জেগে উঠল। সে বাপেরা যে কেন তাদের বন্ধুর জন্য মেয়েদের জীবনটাকে বাজি রেখে কথা দিতে যায় কে জানে। এসব বন্ধুর ছেলের চক্করে পড়ে কত মেয়ের জীবন যে তেজপাতা হয়ে যায় তার কি কোনো হিসেব আছে? আফসোসের সুরে বলল। রিধির কথা সম্মতি জানিয়ে পৃথা একটু উপহাসের ভঙ্গিতে বলা, উফ, আমি বেঁচে গেছি বাবা, আমার আব্বুর এমন কোনো বন্ধুর ছেলে নেই, এটা ভেবেই এখন স্বস্তি পাচ্ছি। তিন বান্ধবী মিলে নিজেদের জীবনের এই অমোঘ বাস্তবতার আর হাহাকার নিয়ে নানা রকম কথা বলতে বলতে ক্লাসের দিকে এগিয়ে চল। তারা ক্লাসের পেছনে সারিতে গিয়ে বসতেই ক্লাসে সৌহার্দ্য প্রবেশ করলো। আজ তাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে। গায়ে একটা কালো টি শার্ট আর জিন্স প্যান্ট, তার উপর জড়ানো ধবধবে সাদা অ্যাপশন, গলায় ঝুলানো স্টেথোস্কোপ জানান দিচ্ছে মাত্রই কোনো রোগীর ভিড় সামলে সরাসরি ক্লাসে ঢুকেছে সে। চোখের দিকে তাকালে বোঝা যায় নির্ঘুম রাতের ক্লান্তিতে চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই সাদামাটা বেশেও তার ব্যক্তিত্বের দৃপ্তি এক বিন্দু ম্লান হয়নি, বরং এক ধরনের পরিশ্রান্ত সৌন্দর্যে সে যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। ক্লাসে ঢুকে সুহাদের নজর গিয়ে পড়লো রিধির উপর। এক পলক তাকালো সে, দৃষ্টিতে ছিল গভীর, কিন্তু রিধি মাথা নিচু করে রইল, যেন আশেপাশে কী ঘটছে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সৌহার্দ্য আর দেরি করলো না, দ্রুত দৃষ্টি সরিয়ে প্রজেক্টের সামনে গিয়ে দাঁড়ালো। প্রতিদিনের অভ্যাসে বাইরে গিয়ে আজ সে কাউকে বিন্দুমাত্র খোঁচা দিল না, কোনো অপ্রয়োজনীয় কথাও বলল না, শুধু শান্তভাবে হাত নেড়ে বিষয়গুলি বুঝিয়ে দিল। তার কণ্ঠে আজ কোনো বাড়তি আমেজ ছিল না, ছিল কেবল এক নিঃশব্দ গাম্ভীর্য। ক্লাস শেষ করে যখন বেরিয়ে গেল সুমি খানিকটা ভাবুক হয়ে ফিসফিস করে বলল,
আর স্যারকে কেমন যেন অন্যরকম লাগছে, তাই না? মনে হচ্ছে খুব বড় কোনো টেনশন বা ঝামেলায় আছে মানুষটা। রীতি বিরক্তিতে ফিকুচকে সুমিকে থামিয়ে দিয়ে নিষ্প্রিয় গলায় বলল, মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে গসিপ করা বাদ দে তো, চল পড়াশোনা মনোযোগ দে। রীতির কথা পৃথাও সায় জানালো। ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে সৌহার্দ্য যখন করিডোরে পার হচ্ছিল, মাঠের দিক থেকে আসা শোরগোলে তার কানে এলো। বিরক্তি নিয়ে এসে এগিয়ে যেতে দেখলো ভিড়ের মাঝে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে সৌহার্দ্যের কপালে ভাঁজ আরো গম্ভীর হলো। ফারিস খন্দকার। ফারিস দূর থেকে ভাইকে দেখে উজ্জ্বল মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইল। সৌহার্দ্য নিমিষে নাক মুখ কুচকে শরীর সরিয়ে নিয়ে বললাম, শর্ত, মেয়েদের মতো যখন তোকে জড়িয়ে ধরিস কেন? ফারিস কিছুটা থমকে গিয়ে আহত গলায় বলল, ছি, এভাবে বলিস? অন্তত এমপি হিসেবে আমার মান সম্মানটা একটু রাখ। ফালুদা করিস না ভাই। সৌহার্দ্য কোনো ভাবান্তর না দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল। হঠাৎ এখানে? ফারিস তার পাঞ্জাবের কলারটা একটু ঠিক করে নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, এই তো একটু পরিদর্শন একটু পরিদর্শন করতে এলাম। তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলেই সে কোনো অনুমতি না নিয়ে সৌহার্দ্যের কেবিনের দিকে পা বাড়ালো। প্রায় আধ ঘন্টা ধরে ফারিস কেবিনে অপেক্ষা করছে। সৌহার্দ্য একটা এমার্জেন্সি রোগী দেখে হাঁপাতে হাঁপাতে ফিরল। অ্যাপ্রনটা খুলে চেয়ারে বসে ক্লান্ত অথচ তীক্ষ্ণ গলায়, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ফারিস এইবার তার হাসি খুশি ভাবটা ছেড়ে ফেলে চিন্তিত মুখে বলল, হাসপাতালের কিছু অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জমা পড়েছে, তুই কি জানিস? সৌহার্দ্য এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, আমি জানি, এবং আমি শতভাগ নিশ্চিত এর সাথে শেখদার পরিবার সরাসরি জড়িত। ফারিস মাথা নাড়ল। আমারও সন্দেহ অনেক আগে থেকেই। বেশ কিছু প্রমাণও হাতে এসেছে, তবে মূল হোতাকে তা এখনো স্পষ্ট নয়। সৌহার্দ্য, তোকে সাবধান থাকতে হবে। আমার কানে এসেছে তোকে ফাঁসানোর জন্য একটা বড়সড় নাটক সাজানো হচ্ছে। বি কেয়ারফুল ভাই। সৌহার্দ্যের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই বিপদের কথাগুলো তার কাছে খুব সাধারণ কোনো বিষয়। সে নির্বিকারভাবে চেয়ারে হেলান দিয়ে বসেই রইল। ফারিস উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে গলায় খানিকটা কৃত্রিমত জড়তা এনে বলল, আরেকটা কথা, কাল একটা মেয়েকে মনে ধরেছে ভীষণভাবে। খবর নিয়ে জানলাম এই কলেজেরই ছাত্রী। ভাবছি বিয়েটা করে ফেলি, কয়েকটা ছানাপোনা নিয়ে সংসারটা জমিয়ে তুলব। তোকে দিয়ে তো হবে। সৌহার্দ্য আঁকাগোড়া পর্যবেক্ষণ করে বলল। সৌহার্দ্য কিছুক্ষণ ফ্রিকুচকে ফারিসের দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে তার নাক মুখ কুচকে নিল। তারপর তার শান্ত গম্ভীর কণ্ঠস্বরে বলল, সেটা আমাকে শোনাচ্ছিস কেন? যা করার কর, তবে মনে রাখিস, দুষ্টুমের ছলেও যদি তোর নজরটা আমার বউয়ের দিকে যায়, তবে ছানা ফোটানোর মেশিন আর ওর চোখ দুটোই হারাবি। মাইন্ডেড। ফারিস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সৌহার্দ্য বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে একটু থামলো, ফিরে না তাকিয়েই বলল, শালা, নিজে বউকে মানবে না, আবার অন্যকে তাকাতেও দেবে না, উল্টো আমাকে হুমকি দিচ্ছে। ফুপিকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে, মাই ডিয়ার ব্রাদার। বলে লম্বা লম্বা পায়ে করিডোরে দিয়ে মিলিয়ে গেল সে। সৌহার্দ্য চলে যাওয়ার পর ফারিস একাই কেবিনে দাঁড়িয়ে বিরক্তি ছাড়ল। দীর্ঘশ্বাস ফেলে ফারিসও বেরিয়ে গেল। বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কতটা গড়িয়ে গেছে রিদি খেয়ালই করেনি। তারা গিয়েছিল কলেজের পাশে একটা পার্কে। সেখান থেকে বের হয়ে সুমি আর পৃথাকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মুহূর্তের মধ্যে একটি কালো গাড়ির সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো। চাকা ঘষতে যাওয়ার বিকট শব্দে রিধি চমকে উঠল। কাজ নামাতেই যখন সৌহার্দ্যের গম্ভীর মুখটা চোখে পড়ল, রিধির মনের ভেতর বিরক্তির জ্বালায় ভরে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য দ্রুত গাড়ি থেকে নেমে রিধির কবজি শক্ত করে চেপে ধরল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, গাড়িতে ওঠো। রিধি ঘৃণা আর ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সৌহার্দ্যের হাতের বাদন আলগা হলোই না, বরং তার রক্তাভ চোখ দুটো যেন রীতিকে যেন পুড়িয়ে মারবে। সে দতে দত চেপে ফিসফিস করে পড়লাম, মাথা গরম করবে না আমার দের ব্যাটারি, চুপচাপ গাড়িতে ওঠো। পরিস্থিতি বুঝে রিধি হঠাৎ করে যা করলো তার সৌহার্দ্যের কল্পনাতীত। থমথমে খেয়ে গেল বেচারা। রিধি হঠাৎ জোরে চিৎকার করে কেঁদে উঠল, আমায় ছাড়ুন, আপনি কে? আমি চিনি না আপনাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?
তার এই আকস্মিক আর্তনাদে সৌহার্দ্য এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। বুঝে উঠতে পারল না এই মেয়ে এমন করছে কেন। সৌহার্দ্যের স্তব্ধতার সুযোগ নিয়ে হৃদি আবার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আমায় জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেছে। বাঁচান প্লিজ, কেউ বাঁচান আমায়। রাস্তার লোকজন মুহূর্তের মধ্যেই চারপাশে ঘিরে ফেলল। একজন মধ্যবয়সী ভদ্রলোক তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, কি হয়েছে মা? এই ছেলে, তুমি কে? রাস্তাঘাটে একটা মেয়ের সাথে এমন টানাটানি করছো কেন? সৌহার্দ্য রাগে অপমানে কাঠ হয়ে গেল। সে বস্ত্র কণ্ঠে গর্জে উঠে বলল, জাস্ট শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। রীতি যেন আরো মরিয়া হয়ে উঠল। দুই পাশে মাথা নেড়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা একদম বিশ্বাস করবেন না ওকে, আমি ওকে চিনি না। ও আমায় পথ কুরুচিপূর্ণ কুপ্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হয় জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করেছে আমায়। রীতির অভিনয় এত নিখুঁত ছিল যে উপস্থিত জনতা সৌহার্দ্যের দিকে তেড়ে এলো। সৌহার্দ্য যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে এই মেয়ে কি সুন্দর অবলীলায় মিথ্যে বলছে। সে রীতির ঠিক কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজ বারেনি কুপ্রস্তাব কাকে বলে, কত প্রকার, তা যদি তোমাকে না বুঝিয়েছে, তবে আমি ডাক্তার সৌহার্দ্য চৌধুরী নই। রীতিও এক মুহূর্ত দেরি না করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দিল। আগে তো নিয়ে যান বেয়াদব লোক। রীতি আবারও তার সেই মাসুম অসহায় মুখখানা বানিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ চাচা, আমাকে ওনার হাত থেকে বাঁচান। দয়া করে আমার ইজ্জতটা বাঁচান চাচা। রীতির নিষ্পাপ অথচ করুণ চাহনি দেখে ভদ্রলোকটি প্রচণ্ড রাগে সৌহার্দ্যের দিকে তেড়ে এলেন। ওর হাত ছাড়ো বলছি। ভদ্রতার মুখোশ পরে এসব নষ্টামি। বড় লোকের ছেলে বলে যা খুশি করতে পারবে। জনতার ভিড় বাড়ছে দেখে সৌহার্দ্যের চোয়াল আরো শক্ত হয়ে উঠল। রাগে বিরক্তিতে তার সারা শরীর কাঁপছে। তবুও সে নিজে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করল। রীতির হাতটা ছেড়ে দিয়ে সে নিজের গাড়ির দিকে এগোতে চেয়েছিল, কিন্তু উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। ভিড় ঠেলে পুলিশের গাড়ি কাছে আসতেই লোকজন কিছুটা পিছু হটল। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে সৌহার্দ্যকে দেখে সালাম দিয়ে সবিনয়ের সাথে বলল। সৌহার্দ্য ঠান্ডা চোখে তখন আগ্নেয়গিরির জ্বালামক। সে হৃদির দিকে এক মুহূর্তের জন্য তাকালো। তার দৃষ্টিতে ছিল এক গভীর হুমকি। তারপর নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত অথচ গম্ভীর স্বরে পুলিশ অফিসারকে বলল, সাথে কি কোনো মহিলা পুলিশ আছে? সৌহার্দ্যর এই প্রশ্ন শুনে হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। তার ভেতরে হঠাৎ একদলা ভয় টানা বাঁধল। এই লোকটা কি আসলে কি চাইছে? রীতি যখন নিজের ভাবনা আর ভয়ের দোলাচলে অস্থির, ঠিক তখনই একজন মহিলা পুলিশ এসে এগিয়ে এলো। সৌহার্দ্য তার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, ওটাকে সাবধানে পৌঁছে দিন, কোনো সমস্যা যেন না হয়, কথাটা মাথায় রাখবেন। নির্দেশ দিয়ে সৌহার্দ্য আর কোনো কথা না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খোলার সময় তার পিঠের দিকে তাকিয়ে রীতি পিটপিট করে রাগে ফুঁসতে লাগলো। তুই কি ভেবেছিস আমাকে? অসভ্য ডাক্তার, ঘরে বউ মানবি না, আবার বাইরে এসে নাটক করবি? রীতির কালি আর রাগের মাঝেই সেই মহিলা পুলিশ অফিসার খুব বিনয়ের সাথে তাকে সম্বোধন করল। চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিচ্ছি। সন্ধ্যাটা অনেক আগেই গড়িয়েছে। চারপাশটা অন্ধকার হয়ে আসছে। এই নির্জন রাস্তায় একা গাড়ির জন্য অপেক্ষা করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা রীতি ভালো করেই জানে। তাই আর কোনো কথা বাড়ালোই না। সে পুলিশের গাড়ির দিকে পা বাড়িয়ে নিজের হার না মানা জেদটাকে আপাতত চাপাই দিল রীতি। রীতি চলে যাওয়ার পর আড়াল থেকে ফারিস হাসতে হাসতে বেরিয়ে এলো। এতক্ষণ সে আড়ালে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা উপভোগ করছিল। পুলিশ অনেক আগে এসেছিল, কিন্তু ফারিস ইচ্ছে করে তাদের পাঠায়নি। গম্ভীর দাপুটে ডক্টর সৌহার্দ্য চৌধুরীকে তার নিজের স্ত্রীর হাতে এমন নাজেহাল হতে দেখে সে যে অসীম আনন্দ পাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। পরিস্থিতি যখন চরম উত্তেজনার দিকে মনে এলো, ঠিক তখনই পুলিশ পাঠাতে বাধ্য হলো ফারিস। ধীরে ধীরে সৌহার্দ্যর কাছে গিয়ে ঠোঁট চিপে হাসলো সে। তার চোখের কোণে দুষ্টিমি ছিলে। সে ব্যঙ্গ করে বলল, আমার তো ভেতর বাহির শীতল হয়ে গেল ভাই তোর এই দশা দেখে। ভাবা যায় ডাক্তার সৌহার্দ্য চৌধুরী, যার ভয়ে পুরো মেডিকেল টিম তটস্থ থাকে, তাকেই আজ তার পুচকে বউটা বার্তা দিচ্ছে না। সৌহার্দ্যর দিকে আজ চোখে তাকিয়ে বলল, ভালোবাসিস? ফারিসের প্রশ্নে সৌহার্দ্যের চেহারা মুহূর্তেই বিরক্তিতে ভরে উঠল। নাক মুখ কুচকে চোখে মুখে বিরক্তির এক চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে শীতল ও শান্ত স্বরে বলল, নো, আই ডোন্ট লাভ হার। ফারিস এক মুহূর্তে সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, ও আই সি। তাহলে একটা কাজ কর ভাই, দেরি করছিস কেন? তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দে ভাই, আমি ওকে বিয়ে করে নেব।
তুই একদম চিন্তা করিস না, রিদির দায়িত্ব আমি খুব ভালোভাবে। কথাটা শেষ করতেই পারল না ফারিস। তার আগে সৌহার্দ্য রক্তলাল চোখ জোড়া তার দিকে এমনভাবে তাকালো যে এই মুহূর্তের জন্য বাতাস তাপমাত্রা যেন বেড়েই গেল। কিন্তু ফারিস মোটেও দমল না। সে জানতো এখানে আর এক মুহূর্ত থাকা মানে বিপদ। সে দ্রুত গাড়ির দিকে যেতে যেতে পেছন ফিরে চিৎকার করে বলল, বাচ্চাদের নাম কিন্তু তোকে ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু আমি একদম মানবো না। আমি কিন্তু একদম সিরিয়াস সৌহার্দ্য, ঘরের জিনিস ঘরে রাখা সুন্নত। বলেই সে দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দিল। সৌহার্দ্য রাগে ক্ষোভে তখন ফুঁসছে। সে চিৎকার করে বলল, দাঁড়া তুই ফারিস, আজ তো হৃৎপিণ্ডটা বের করে টুকরো টুকরো না করলে আমার নামও সৌহার্দ্য চৌধুরী না। ইডিয়েট, বের হ তুই। বলেই রাগে চোটে নিজের পা দিয়ে গাড়ির দরজাটা সে এক বিকট জোরে ধাক্কা দিয়ে শূন্য রাস্তায় দাঁড়িয়ে সৌহার্দ্য ফুসফুস করতে লাগলো। তার মনের ভেতরটা এখন কোনো ল্যাবরেটরির চেয়েও বেশি উত্তপ্ত। তাতে দশ চেপে পিপির করে পড়লাম। উফ, ছেড়া জিন্দেগি, বলে দের ব্যাটারি, হাতের কাছে পায় শুধু একবার। পুলিশের গাড়ি জানালার কাজ ঘেঁষে বসা রীতির বুকের ভেতরটা তখনও এক অমানবিক আতঙ্কে তোলপাড়। হাড় হিম করা সেই পরিস্থিতির রেশ কাটাতে না কাটাতেই তার মনে পড়ে গেল কি ভয়াবহ এক খেলাটা খেলেছে সে আজ অসভ্য ডাক্তারটার সাথে। সেই মুহূর্তে চরম আচরণের কথা মনে পড়তেই রীতির হাত পা ঠান্ডা হয়ে এলো। কারণটা কান্নায় ভিজে ভারী হয়ে এলো কণ্ঠস্বরটা। জানলা দিয়ে বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে আছে সে বিপির করে বলল, আপনি আমায় অনেক কাঁদিয়েছেন শুভ ডাক্তার। আমি আর কোনো দিন আপনার জীবনে ফিরে যাব না, কোনো দিন না। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে পা রাখতে রীতি কদম আটকে গেল। সোফায় বসে থাকা মধ্যবয়স্ক এক ভদ্রলোককে দেখে তার ফ্রু কুচকে উঠল। আবছা অন্ধকারে মুখটা ঠিক ঠাড় করতেই পারল না। পরিচিত কোনো সুর যেন অবচেতন মনে বেঁচে উঠল। রীতি দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে যেতে ভদ্রলোককে পরম স্নেহে হাত বাড়িয়ে তাকে কাছে ডেকে বলল, আসো মামনি, চিনতে পারছো আমাকে? বলো তো কে আমি? হৃদয়ের স্পন্দন তখন বুকের খাঁচায় যেন আশ্রে পড়েছে। সেই ভদ্রলোকের পাশে গিয়ে অত্যন্ত জড়তা নিয়ে বসল। কণ্ঠস্বর মৃদু আর কাঁপা কাঁপা। বাবাই না। হৃদির কথায় আকিব শিকদারের ঠোঁটে এক পশলা প্রশান্তির হাসি ফুটল। তিনি স্নেহের সাথে রিধির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো আমার মামনি, একদম ঠিক ধরেছে। কেমন আছো তুমি? রিধি তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করল, যদিও সে হাসিতে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। জি বাবাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আকিব শিকদার দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল। তোমাদের দোয়ায় ভালো আছি। আরিফা খানের স্বামী আকিব শিকদার এরপর সোজা হয়ে বসলেন। তার দৃষ্টি এবার শাহবীরের দিকে। গম্ভীর গলায় তিনি প্রশ্ন করে বলল, বীর, তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা কি করেছো? শাহবীর আর চোখে একবার রিধির মলিন মুখের দিকে তাকালো। তার স্বরে গভীর এক বিষাদ দৃঢ়তা নিয়ে বলল, সেটা রিদির ওপর নির্ভর করে। আমার বোন যা চাইবে সেটাই হবে। ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। ছেলের এই নমনীয়তায় আকিব শিকদারের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। তিনি কিছুটা ছাঁঝালো স্বরে বললেন, ও তো ছোট মানুষ, ও কি ভালো মন্দ বোঝে? ওর ভালোর জন্য সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তুমি যত দ্রুত সম্ভব ডিভোর্স ফাইল করার ব্যবস্থা করো। ওই অসভ্য ছেলের কাছে আমাদের মেয়েকে আমি কিছুতেই রাখবো না। কথাটা শেষ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে বলল, রিদি মামনি, তুমি কি আদৌ ওর সাথে থাকতে চাও? রিধির মনে হলো বুকের ভেতরটা কেউ বুঝে তপ্ত শুলে গেঁথে দিয়েছে। কি বলবে সে, কোন দিকে যাবে? একুল ওকুল দুকুল যে আজ তার জন্য বিষাক্ত। রিধিকে পাথর হয়ে বসে থাকতে দেখে সাবির দ্রুত বোনের পাশে গিয়ে বসল। বোনের কাঁধে আলতো করে হাত রেখে সান্ত্বনার সুরে বলল সে, তোকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। সময় নে, যা মনে আসে ভেবে দেখ। তুই বুঝে সিদ্ধান্ত নে, ভাইয়া তোর পাশেই আছে। সাবিরের কথায় বাধা দিয়ে আকিব শিকদার প্রায় ধমকে সুরে বলে উঠলেন, ওকে বলতে দাও, তুমি চুপ করো। বলে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে রিধির দিকে ফিরলেন, যেন তার উত্তরের অপেক্ষায় পুরো ঘরটায় থমথম করছে। বলো মামুনি, তুমি কি চাও? রিধির বুকের ভেতরটা তখন উত্তাল সমুদ্রের মতো তোলপাড় করছে। প্রতিটি শব্দ যেন একটি ভারী পাথর তার কণ্ঠনাতে আটকে যাচ্ছে। সে জানে না কি বলা উচিত, কিংবা
কোন সত্যটা বলে এই দমবন্ধ পরিস্থিতি থেকে সে মুক্তি মিলবে। সে শুধু জানতো তার ভেতরে সব আবেগ মরে গেছে। নিজস্ব স্বরে কোনো রকমে আমতা আমতা করে সে বলল, আব- আপনারা যা ভালো বোঝেন করেন। কথাটা শেষ করেই সে আর দাঁড়ালোই না। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে, কিন্তু সেদিকে কারো নজর যাওয়ার আগে সে রীতি দ্রুত পা বাড়ালো নিজের রুমের দিকে। রীতি সেখান থেকে বেরিয়ে যেতে আকিব শিকদারের চেহারায় কঠোরতা ফুটে উঠল। তিনি সাবিরের দিকে তাকে হুকুমের সুরে বললেন, বীর, তুমি কালকেই ডিভোর্স ফাইলটা তৈরি করে ফেলো। আর দেরি নয়, যত দ্রুত সম্ভব এই ঝামেলার মিটিয়ে ফেলতে চাই আমি। এমন অসভ্য ছেলের সাথে আমাদের মেয়ের সম্পর্ক থাকার কোনো মানেই হয় না। বাবার দিকে তাকে সাহাবীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। সবার সামনে পাথর চাপা কষ্টে নিজেকে শক্ত করে রাখা রিধি নিজের শোবার ঘরে ঢোকার সাথে সাথে যেন ভেঙে পড়ল। বাদ ভাঙা কান্নায় তার পুরো শরীর থরথর করে কাঁপছে। হুহু করে কাঁদতে কাঁদতে সে বিছানায় এড়িয়ে পড়ল। সৌহার্দ্যের সাথে কাটানো মুহূর্তগুলো, তার সাথে ঝগড়া, মান অভিমান আর তিক্ততার স্মৃতিগুলো যেন একটা ধারালো ছুরির মতো হৃদয় বিঁধছে। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কেমন হাঁসফাঁস করছে। দম আটকে আসছে তার। ডিভোর্সের মতো একটা রূঢ় শব্দ একজন মেয়ের জীবনে কতটা ভারী, কতটা বিষাক্ত তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রিধি। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করলো সে। নিজেকে কিঞ্চিত সামনে নিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল। সুমিকে কল দিতে 2 রিংয়ের মাথায় ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো। সুমিকে শোনা মাত্রই রিধির চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ল। কোনো কথা বলতে পারল না সে, শুধু কান্নার ধমকে বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। ওপাশ থেকে সুমি অস্থির হয়ে উঠল। রিধি, কি হয়েছে তোর? কাছিস কেন বোন? প্লিজ চুপ কর, আমাকে খুলে বল। একাতে চোখের পানি মুছে নাক টানতে টানতে রিধি ভাঙা গলায় বলল। সুমি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমি আরো উদ্বিগ্ন হয়ে পড়ল। এমন কি সিদ্ধান্ত নিলি যার জন্য এভাবে কাছিস? বল আমাকে, কি হয়েছে? গলাটা যেন কেউ চেপে ধরেছে। কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে করতেই রিধি প্রচন্ড কষ্ট হচ্ছে, তবু মিনমিনি স্বরে সে উচ্চারণ করল, আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রিধির কথা শেষ হতে না হতে সুমির কণ্ঠস্বর এক অদ্ভুত স্বস্তি আর উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রিধি, এতদিনে জীবনের সেরা একটা সিদ্ধান্ত নিয়েছিস তুই। তুই একদম চিন্তা করিস না, আমি সাইমকে তোদের বাড়ির সামনে পাঠাচ্ছি, তুই দেরি না করে জলদি চলে আয়। হৃদয়ের মন এখন এক বিশাল শূন্যতায় আচ্ছন্ন। সুমির কথার বিপরীতে কোনো প্রশ্ন করার ইচ্ছে শক্তি বা তার নেই। শুধু মনে হলো বান্ধবীদের সাথে থাকলে হয়তো এই বিষাক্ত দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা মুক্তি মিলবে। তাই ক্লান্ত কণ্ঠে শুধু সম্মতি জানালো। সাইম যখন বাড়ির সামনে এসে ফোন দিল, রীতি দ্রুত পোশাক বদলে আলগোছে ঘর ছেড়ে বেরিয়ে এলো। যাওয়ার আগে একবার বাড়ির মানুষগুলোর অন্তত জানিয়ে যেতে চেয়েছিল সে, কিন্তু কাউকে খুঁজেই পেল না। আসলে সে মন দিয়ে খুঁজতে চায়নি। মানুষের মন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন কোনো নিয়মের তোয়াক্কাই আর থাকে না। বাইরের গেটে বাইক নিয়ে দাঁড়িয়েছিল সায়েম। রিদিকে দেখে সে ফিকসকে গেছিল, রাগি গলায় বলল, ওই বেয়াদব লোকটার জন্য তুই এখনো কাঁদছিস? রিদি কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সায়েমের প্রশ্নের চেয়েও বেশি ভারী। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সে সায়েমের বাইকের পেছনে উঠে বসল। রীতির ফ্যাকাশে মুখ আর চোখের ভেজা ভাব দেখে সায়েম আর কোনো কথা বাড়ালো না। বাইকে স্টার্ট দিতেই রীতি ঝাপসা চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। ওদিকে রিধি বাড়ি থেকে বেরিয়ে গেছে প্রায় ঘন্টাখানিক হলো। সন্ধ্যার ম্লান আলো আরিফা খান রিধির দিকে রাতের খাবার জন্য ডাকতে তার রুমে গেলেন, কিন্তু দরজা ঠেলে ভেতরে পা রাখতেই পায়ের নিচের মাটি যেন সরে গেল। বিছানা খালি, ঘর নিঝুম, রিধি কোথাও নেই। বুকটা থক করে উঠল তার। কপালে চিন্তার ভাঁজ থেকে গভীরতম হলো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন তিনি, কিন্তু রিধির কোনো চিহ্ন নেই। ভয়ের শীতল স্রোত যেন তার শীততারা বের নেমে এলো। কি করবেন, কি খুঁজে গেল, কিছুই তার মাথায় কাজ করছে না। নিরুপায় হয়ে কাঁপা কাঁপা হাতে দ্রুত সাহাবীরকে ফোন লাগালেন তিনি। বেশ কয়েকবার রিং হওয়ার পর সাহাবীর কল রিসিভ করতেই আরিফা খান আর নিজেরকে ধরে রাখতেই পারলেন না। ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়লেন। ছেলের কানে মায়ের সেই আর্তনাদ পৌঁছাতে সাহাবীরের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অস্থির গলায় সে চিৎকার করে উঠল, মম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সবাই ঠিক আছে তো? আমার পাখি কোথায়? ও ও কি ঠিক আছে?
আরিফা খান কান্নায় ভেঙে পড়া গলায় বিলাপ করে উঠলেন। কিছুই ঠিক নেই রে বাপ। আমি আমি রিদিকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই ও। কোথায় গেল মেয়েটা? তুই একটু দেখ না বাবা, ওকে একটু খুঁজে আন। মায়ের কান্নায় সাহাবীরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে উঠল। নিজের অস্থিরতাকে কোনো মতে চেপে ধরে মায়ের কণ্ঠে একটু সাহস জোগানোর চেষ্টা করে সে তার স্বরে তখন এক পাহাড় সম প্রতিজ্ঞা নিয়ে বললাম, মম, তুমি প্লিজ টেনশন করো না, কিচ্ছু হবে না ওর। আমার নিঃশ্বাস থাকতে আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। কথাগুলো বলে সে ফোনটা রেখে দিল। মুহূর্তের মধ্যে সাহাবীরের মাথায় খেলে গেল একটি চিন্তা। সে দ্রুত সুজনকে কল করলো। সবার আগে এটা নিশ্চিত করা জরুরি যে রিধি চৌধুরী বাড়িতে গেছে কিনা। ওপাশ থেকে সুজন ফোন তুলতে সাহাবীরের গম্ভীর ও উদ্বেগপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। সুজন ভাই, একটা সাহায্যের দরকার। সাহাবীর এমন বিধ্বস্ত কণ্ঠ শুনে সুজন নিজেও বিচলিত হয়ে পড়লো, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বীর? কোনো সমস্যা? এমন শোনাচ্ছে কেন তোকে? আমার কাছে তো সৌহার্দের কিংবা চৌধুরী বাড়ির কোনো নাম্বার নেই। রীতি বাড়িতে নেই, কোথায় গেছে বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না ভাই। ও কি ওদের ওখানে গেছে? একটু কি খোঁজ নিয়ে আমাকে জানানো যায়? সাবির কিছুটা দ্বিধা আর সংকোচ নিয়ে পড়ল। রিধির কথা সুজন শুনে নিজের বুকের ভেতরটাও যেন দুশ্চিন্তায় ভারী হয়ে এলো। মেয়েটিকে এসে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বীর, তুই একদম প্যানিক করিস না, আমি এখনই খোঁজ নিচ্ছি। শান্ত হ, আমি তোকে জানাচ্ছি। সুজন জানে রীতি চৌধুরী বাড়িতে গেলে সৌহার্দ্য সেটা জানতে পারবে না, কারণ সৌহার্দ্য এখন তার ওটিতে ব্যস্ত থাকার কথা। সময় নষ্ট না করে সে দ্রুত আরবানকে ফোন দিল। ফোন রিসিভ করতেই সুজন কোনো ভূমিকা ছাড়াই অস্থির গলায় জিজ্ঞেস করলাম, আরবান, রিদি কি চৌধুরী বাড়িতে আছে? ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরবান বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে এসেছে মাত্র 10 মিনিট আগে। তার জানার কথা না রীতির বর্তমান অবস্থান, কিন্তু সুজনের কথা শুনে তার বুকটা ধক করে উঠল। সে বিস্ময় আর আতঙ্ক নিয়ে বললাম, কি বলছো? রিদি বাড়িতে আসেনি? আমি তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হলাম। আরবানের কথা শুনে সুজনের কপালে চিন্তার ঘাম জমে উঠল। কণ্ঠস্বর আরো ভারী হয়ে এলো তার। বীর আমাকে ফোন করেছিল, ও খুব ভেঙে পড়েছে। রিদিকে নাকি পাওয়া যাচ্ছে না। সুজনের কথা শেষ হওয়ার আগেই ব্যাকগ্রাউন্ড থেকে সৌহার্দের গম্ভীর কণ্ঠ এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। মাত্রই দীর্ঘ ও ওটি শেষ করে বেরিয়েছে এসেছে সে। তার চোখে মুখে ক্লান্তি আর বিরক্তি। সে আরবানের দিকে ফ্রিকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? কেমন হয়েছে যে তুই এইভাবে চিৎকার করছিস? আরবান ভাইয়ের দিকে তাকে তোতলাতে বললাম, ব্রো, রিদিকে নাকি পাওয়া যাচ্ছে না, সে বাড়িতে নেই। রিধিকে পাওয়া যাচ্ছে না। এই বাক্যটা কানের তো সহজের পৃথিবীর সময় যেন এক নিমিষে থমকে গেল। তার হাতের শক্ত মুঠ থেকে ফোনটা ঠাস করে মেঝেতে আছড়ে পড়ল। প্রায় 1 মিনিট সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার শরীরের প্রতিটি পেশি থরথর করে কাঁপছে। তার চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে এক অবর্ণীয় আতঙ্ক। আরবান ভাইয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে ভয় কেঁপে উঠল। ব্রো, তুমি ঠিক আছো তো? তোমার কেমন যেন লাগছে। কিন্তু সৌহার্দ্য যেন কোনো কিছু শুনতেই পাচ্ছে না। তার মস্তিষ্ক তখন শুধুমাত্র রীতিকে খুঁজে পাওয়ার উন্মাদের মতো এক নেশায় মগ্ন। কোনো কথা না বলে সে ঝড়ের বেগে হাসপাতালের করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলো। ভাইকে এভাবে পাগলের মতো ছুটতে দেখে আরবান মেঝে থেকে সৌহার্দ্যের ফোনটা কুড়িয়ে নিয়ে ওর পিছু ছুটলো। দৌড়াতে সৌহার্দ্য আরবানের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে দ্রুত ফারিসকে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই সৌহার্দ্যের বজ্র কণ্ঠ কখন বিদারী চিৎকারে ফেঁচে পড়ল। তোকে একটা নাম্বার পাঠিয়েছে, সেটা দ্রুত ট্রেস কর। যত ফোর্স যত লোক লাগে লাগা, কিন্তু ওটাকে খুঁজে বের কর কুইক। পুরো শহর তন্ন করে ফেলবি as soon as possible। ফারিস ওপাশ থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে এলো। সে কিছুই বুঝতে পারছে না, কাকে খুঁজবে, কি হয়েছে। বিরক্ত এসে পড়ল। আরে ভাই, শান্ত হ। কাকে খুঁজতে হবে সেটা তো বলবি, আর ওটা বলতে কাকে বোঝাচ্ছিস? সৌহার্দ্য রাগে গর্জে উঠল, ওই দের ব্যাটারিকে খুঁজতে বলেছি তোকে, কানে যাচ্ছে না? এত পেছাল কেন পারছিস? হারি আপ, আধা ঘন্টার মধ্যে ওর খবর আমার চাই। ফারিস এবার চরম বিরক্তিতে চেঁচিয়ে উঠল। আরে ভাই, নামটা বলবি তো, কাকে খুঁজবো? তীব্র রাগ আর উৎকণ্ঠার চাপে সৌহার্দ্য নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফারিসের প্রশ্নে তার চেতনা ফিরল। মুহূর্তের জন্য তার সেই বজ্রকণ্ঠ যেন ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে একটু সামলে নিয়ে
স্বর নামিয়ে এক অদ্ভুত করুণ আর অসহায় আর্তনাদে সে বলল, আমার বউ, প্লিজ ফারিস, প্লিজ ফাইন্ড হার অ্যান্ড ব্রিং হার ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। সোহাদের কণ্ঠে সেই মুহূর্তে যে আকুতি আর যন্ত্রণার সুর বেজে উঠল তা শুনে ফারিস আর কোনো প্রশ্ন করার সাহসই পেল না। তার কণ্ঠস্বরও গম্ভীর হয়ে এলো। ওকে, তুই প্যানিক করিস না, আমি দেখছি। ফারিসের সাথে কল কাটার পর সোহার্দর হাতের ফোনটা যেন জলজল কয়লার মতো কাঁপছে। সে একে একে তার পরিচিত সব পুলিশ অফিসার থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত কাউকে বাদ রাখলো না। প্রতিটি কণ্ঠস্বর শুধু একই আর্তনাদ, একই হাহাকার। যত দ্রুত সম্ভব হৃদের খবর চাই। আমার হৃদের গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। আরবার পাশে দাঁড়িয়ে বড় ভাইয়ের এই উন্মাদনা স্তব্ধ হয়ে দেখছিল। মানুষের জীবনে ভালোবাসার অনেক সংজ্ঞা আছে, কিন্তু সৌহার্দ্যের এই মুহূর্তে এই রূপ দেখলে মনে হয় ভালোবাসা শব্দটা বদ্ধ তুচ্ছ। এই তো নিছক ভালোবাসা নয়, এ তো পাগলামি, এ তো উন্মাদর সেই তীব্র আসক্তি, যেখানে নিজের অস্তিত্বের চেয়েও অন্যের অস্তিত্ব বড় হয়ে দেখা যায়। আরবান চাইলেও ভাইকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা, আর তার মাঝে সৌহার্দ্য মার্সিডিজ গাড়িটা বাতাসের বেগে শহরের অলিগলিতে ছুটে চলেছে। এভাবে টানা 4 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছে সৌহার্দ্য। হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি পরিচিত জায়গা, কোথাও ভাস রাখেনি। প্রতি মিনিট সেকেন্ড অন্তর অন্তর ফারিসকে ফোন করেছে, পরিচিতদের খবর নিচ্ছে। একই প্রশ্ন, একই আকুতি, উত্তর প্রতিবারই হতাশাজনক। হঠাৎ করেই সৌহার্দ্য গাড়িটা রাস্তার একপাশে পার্ক করল। তার হাতের আঙুলগুলো স্টিয়ারিং এ হুইলের উপর থরথর করে কাঁপছে, যেন সেগুলো আর ভার সইবার শক্তি পাচ্ছে না। শরীরটা নিস্তেজ হয়ে এলো, বুকটা ধরফর করছে অশুভ সংকেতে। কপালে জমে থাকা ঘাম ঝরঝর করে গড়িয়ে পড়ছে। আরবান ভাইয়ের হাতের পালস চেক করে আটকে উঠল। তার ভাইয়ের অবস্থা যে আশঙ্কাজনক তা বুঝতে বাকি নেই। ভীত কণ্ঠে আরবান বলে উঠল, ভাইয়া তুমি একদম ঠিক নেই, তোমাকে এখন হাসপাতালে যেতে হবে, না হলে। সৌহার্দ্য একটা রুগ্ন হাসি হাসল, যেন নিজের জীবনের চেয়েও হৃদির গুরুত্বই বেশি। সে হাত তুলে আরবানকে থামিয়ে দিয়ে ভেঙে পড়া স্বরে বলল, হাতে সময় নেই আরবান, ওকে খুঁজে পেতেই হবে। তারপর ধীর গতিতে একটা ওষুধের নাম বলে যোগ করলাম, তুই দ্রুত এটা নিয়ে আয়। কথাগুলো বলেই সে ক্লান্তিতে যন্ত্রণায় স্টিয়ারিংয়ের উপর মাথাটা ঠেকিয়ে দিল। ভাইয়ের এমন অসহায় আর বিধ্বস্ত রূপ দেখে আরবানের বুকটা যেন ফেটে যাচ্ছে। সে দেরি না করে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়লো ওষুধের খোঁজে। আরবান গাড়ি থেকে নামতে সৌহার্দ্য একাকিত্বের অতল গহ্বরে তলিয়ে গেল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকে যন্ত্রণায় কুকড়ে সে গিয়ে বিড়বিড় করতে লাগলো, যেন হৃদি তার খুব কাছে কোথাও দাঁড়িয়ে আছে। তার প্রতিটি শব্দে ছিল এক গভীর হাহাকার। প্লিজ মাই লাভ, কাম ব্যাক টু মি, আই ওয়ন্ট হার্ট ইউ এনিমোর। সে বুকের ভেতরটা চেপে ধরে অসহায়ের মতো বলল, বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্লিজ ফিরে আয়। কোথায় আছিস তুই? কেন পাচ্ছি না? প্লিজ কাম ব্যাক ইনটু মাই আর্মস। পার্টি অফিসের ভেতরে গম্ভীর নিস্তব্ধতা। এক কোণে পায়ের উপর পা তুলে পড়ে পরম আরামে বসে আছে ফারিস। ঠোঁটের কোণে তার বাঁকা রহস্যময় এক মিটমিটি হাসি। তার ঠিক বিপরীতে সুজন বসে আছে ফিকুচকে, চোখে মুখে চরম বিরক্তি আর অস্থিরতা নিয়ে। ঘন্টা 2 আগেই সে হৃদির খবর পেয়েছিল। এই 3 ঘন্টায় সুজন বহুবার সৌহার্দ্যকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু ফারিসের বাধার কারণে তা সম্ভব হয়নি। ফারিস সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে, যাতে সৌহার্দ্য খুনাখুরো জানতে না পারে যে রীতি সুরক্ষিত আছে। সুজন আর ধৈর্য রাখতেই পারল না। আগুনের মতন জ্বলন্ত দৃষ্টিতে ফারিসের দিকে তাকে সে ঝাঁঝালো গলায় বলল, হৃদিকে পাওয়া গেছে জেনেও তুই সৌহার্দ্যকে এমন পাগলের মতো ঘুরাচ্ছিস? ও জানার পর তোর অবস্থা কী হবে বুঝতে পারছিস? সাথে আমরাও মরবো। ফারিস সুজনের কথার কোনো উত্তর দিলই না। সে শুধু পায়ের উপর পা তুলে পরম নিশ্চিন্তে মুচকি মুচকি হেসে উঠে দাঁড়ালো। তারপর এক অদ্ভুত ছন্দে গিয়ে উঠল, আমি বউ মানি না, বউ মানি রে ভাই, সৌহার্দ্য বউ হারিয়ে এখন কাঁদে বউ কোথায়। ফারিসের এই মস্করায় সুজনের বিরক্তি যেন চরমে পৌঁছে গেল। সে ফারিসের দিকে তাকাতে তীব্র বিতৃষ্ণায় বিড়বিড় করে উঠল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আরবান হন্তদন্ত হয়ে ওষুধ নিয়ে ফিরল, দ্রুত সৌহার্দ্যকে খাইয়ে দিল। ওষুধটা কাজ করতে শুরু করতেই সৌহার্দ্য শরীর কিছুটা স্থির হলো। চাচা মাথায় ভাবতেই তার মাথায় খেলে গেল একটা নাম, সায়েম। কেন এতক্ষণ এই বালটার কথা
তার মনে পড়েনি নিজের উপরই রাগ হলো তার। সৌহার্দ্য দ্রুত স্যামের নাম্বারে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপর পাশ থেকে তীব্র মিউজিকের আওয়াজ ভেসে এলো। কিছুই শোনা যাচ্ছে না। সৌহার্দ্য রাগে ফেটে ঘুরছে উঠে পড়ল। হাই চার চোখ, বল আমার বউ কোথায়? স্যাম একটু নিরিবিলি জায়গায় গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার এবার বলুন, একটা পার্টি চলছিল তো তাই কথা বুঝতে পারিনি। সৌহার্দ্য রাগ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সে চিৎকার করে বলে উঠল, চার চোখের বাচ্চা, আমার বউকে বল কোথায় লুকিয়ে রেখেছে ওটাকে? স্যাম হকচকে গেল। সৌহার্দ্যের বউ কোথায় তা সে জানবে কোথা থেকে? সে মনে মনে খিস্তি ছাড়ল। খাটাস, তোর বউ কোথায় আমি জানবো কিভাবে? আমি কি তোর বউয়ের সাথে পরকীয়া করি নাকি? তবু মুখে কৃত্রিম হাসি ফুটে সে বলল, বিশ্বাস করেন স্যার, আপনার বউ কোথায় আমি জানি না। আমি কি? স্যামের কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্য ফোনের উপর প্রচণ্ড আক্রোশে আঙুল চালিয়ে লাইনটা কেটে দিল। পরের মুহূর্তেই টায়ারের আর্তনাদ তুলে সৌহার্দ্যের মার্সিডিজ গাড়ি শিকদার বাড়ির দিকে ছুটল। রাগে সৌহার্দ্যের পুরো শরীর কাঁপছে, চোখের কোণে রক্তবর্ণ আভা ফুটে উঠেছে। শিকদার বাড়ির গেটে এসেই সে গাড়ি থামিয়ে ঝড়ের বেগে বাড়ির ভিতর ঝুঁকে পড়ল। সামনে সোফায় বসে আকিব শিকদার আর সাহাবীর কিছু একটা নিয়ে গভীর আলোচনা করছিল। সরাসরি সাহাবীরের ওপর চওড়া হলো সৌহার্দ্য। তার কলার চেপে ধরে ধারালো গলায় কুচি উঠে বলল, ওটা কোথায়? এক্ষুনি বের কর। একদম নাটক করবি না আমার সাথে। সাহাবীর চরম বিরক্তিতে সৌহার্দ্যের হাত ছাড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, মাথা ঠিক আছে তোর? এমন পাগলের মতো আচরণ করছিস কেন? ছাড় আমাকে। হঠাৎ সৌহার্দ্যের সেই হিংস্র রূপ বদলে গেল এক চরম অসহায়তা আরতিতে। সে সাহাবীরের দুই হাত নিজের মুঠোয় শক্ত করে ধরে ফেলল। চোখের কোণে জমে থাকা জল যেন উপচে পড়ার অপেক্ষায় কাঁপা কাঁপা কণ্ঠে সে মিনতি করে বলল, প্লিজ ভাই বল না ও কোথায়? ওকে শুধু একবার দেখতে দে, আমি দেখিয়ে চলে যাব। প্লিজ তোর পায়ে পড়ি, বল না কোথায় লুকিয়ে রেখেছিস ওটাকে? ঘরের স্তব্ধতার জন্য হাড় হিম করা। আরিফা খান, সাহাবীর, আরবান সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এই সৌহার্দ্য যে ইগো আর অহংকারের চূড়ায় বসে থাকে, যার মাটিতে পা পড়ে না, সেই ছেলে আজ রীতির জন্য কারো পায়ে পড়ছে। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে সবার শ্বাস যেন আটকে গেল। হঠাৎ আকিব শিকদার করছে উঠলেন, এই ছেলে তোমার না? কিন্তু কথা শেষ করতে পারলেন না তিনি। সৌহার্দ্য এমন এক রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালেন যে আকিব শিকদার ভয়ে ঠোক গিলে থেমে গেলেন। সাহাবীর শান্ত দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকালো। ছেলেটা কি করুণ দশা, চুলগুলো অবিন্যস্ত, শার্টের বোতাম খোলা, প্যান্টের অনেক অর্ধেকটা বেরিয়ে আছে, সব মিলিয়ে এক বিধ্বস্ত রূপ। সাহাবীর আলতো করে সৌহার্দ্যের কাঁধে হাত রাখা ঠান্ডা গলায় বলল, বস, তুই ঠিক নেই, আগে এক গ্লাস। কথা শেষ করতে পারলো না সে। সৌহার্দ্য বাঘের মতো গর্জে উঠে হাত ছড়িয়ে বলল, আমার জান বেরিয়ে যাচ্ছে আর তুই আমার সাথে নাটক মারাচ্ছিস? বল ওই দের ব্যাটারে কি কোথায় লুকিয়ে রেখেছিস? এতক্ষণ সাহাবীরের মায়া লাগছিল, কিন্তু বোনকে এমন দেড় ব্যাটারি বলতে সে চরম বিরক্ত হলো। রাগে তার মুখটা শক্ত হয়ে গেল। সাহাবীর ছঙ্কার দিয়ে উঠল, বলল, তুই কখনো মানুষ হবি না, এত নাটক করছিস কেন? আমি তো 3 ঘন্টা আগেই সুজনকে ফোন করে জানিয়ে দিয়েছি যে ওকে পাওয়া গেছে। ও এখন ওর বান্ধবী সুমির বাসায়। সাহাবীরের কথাগুলো যেন বজ্রপাতের মতো সুহাদের মস্তিষ্কে আশ্রয় পড়ল। সে এখানে মরণাপন্ন অবস্থায় ছটফট করছে, এক মুহূর্তের জন্য দম আটকে আসছে। আর সেই মেয়েটি নির্বিকার মনে বান্ধবীদের বাসায় বসে আছে। সুজনের ওপর তার প্রচণ্ড ক্ষোভ জন্মালো। সব জেনেও সে কেমন তাকে এভাবে অন্ধকার রেখেছিল। সৌহার্দ্য আর কোনো কথা খরচই করলো না। তার চোখের সেই রক্তবর্ণ ক্রোধ এখন রূপ নিয়েছে এক নিস্তব্ধ পাথরের শীতলতায়। কোনো পিছুটান না রেখে সে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরবানা দিশেহারা হয়ে পিছু ছুটল। সৌহার্দ্যের মার্সিডিজ এখন বুলেট ট্রেনের গতিতে সুমিদের বাড়ির দিকে ছুটছে। গাড়ি থেকে নেমে এসে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়ল। মির্জা বাড়ির কর্তা ব্যক্তি সাফিন মির্জাকে সে আগে থেকে চিনত। সৌহার্দ্যের এলোমেলো বিধ্বস্ত চেহারা আর অদ্ভুত চাহনি দেখে সাফিন সাহেব কিংকর্তব্য বিমুখ হয়ে গেলেন। সৌহার্দ্য কোন রকম সৌজন্যবোধ কথার ধার না ধীরে অনুভূতিহীন এক যান্ত্রিক কণ্ঠে বলল, আঙ্কেল আপনার মেয়ে কোথায়? প্লিজ কল হার। সাফিন সাহেব কপালে চিন্তার ভাঁজ ফেলে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কেন বাবা, কোনো সমস্যা? ও তো ওর বান্ধবীদের নিয়ে ছাদে। কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য যেন ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার হৃৎপিণ্ডের প্রতিটি ধরফড়ি তখন যেন ছাদের চৌকাঠের কাছে গিয়ে আশ্রয় পড়েছে।
ছাদের দরজায় পা রাখতে সে থমকে দাঁড়ালো।